আচ্ছা, আজকে আমরা দেখো শুরু করছি হচ্ছে সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। এটা সিম্পল হারমোনিক মোশন পড়ানোর আগে অবশ্যই তোমাদের জানতে হবে পর্যাবৃত্ত গতি কী জিনিস। পর্যাবৃত্ত গতি কাকে বলা হয় বলো? যে কোনো বস্তুকণার গতি যদি একটি নির্দিষ্ট সময়ান্তরে পুনরাবৃত্ত হয়, মানে ব্যাপারটা কি বলো, যে বিন্দু থেকে কোনো বস্তুকণা যাত্রা শুরু করেছে একটা সময় পরে আবার ওই বিন্দুতে ফিরে আসবে, এবং সেটা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর ফিরে আসবে। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি সেই বিন্দু ফিরে আসে তাহলে তাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। আচ্ছা, পর্যাবৃত্ত গতিতে পর্যায়কাল কাকে বলা হয়? পর্যায়কাল হচ্ছে বলো যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার একবার বলো পূর্ণ আবর্তন করতে যে সময় লাগবে তাকে বলা হবে পর্যায়কাল, এবং তাকে কী চিহ্ন দিয়ে লিখবো আমরা? ক্যাপিটাল টি। আর কি বলো, 1 সেকেন্ডে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করবে তাকে বলা হবে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে কী রিলেশন হয় বলো? n সমান 1/t। তাহলে টি এর একক কী হয় বলো? টি এর একক হচ্ছে সেকেন্ড। তাহলে কম্পাঙ্কের একক কী হবে? সেকেন্ড টু দি পাওয়ার -1 বা হার্জ। সেকেন্ড টু দি পাওয়ার -1 বা কী হয় বলো? হার্জ। এবারে দেখো দোলন কাকে বলা হবে? দোলন কাকে বলবে? কোনো বস্তুকে যদি তার সাম্যাবস্থান থেকে বিচ্যুত করো, সাম্যাবস্থান থেকে বিচ্যুত করলে যদি ওই সাম্যাবস্থান বিন্দুকে বিপরীত দিক থেকে এসে অতিক্রম করে যায় তাহলে সেরকম গতিকে বলা হবে দোলন গতি। যেমন দেখো, ধরো একটা বস্তুকে একটা সুতো দিয়ে ঝুলানো আছে। এবার ধরো এটা হচ্ছে এই অবস্থানে সে কী হচ্ছে? স্থির অবস্থায় আছে, মানে এটাকে আমরা বলবো কি বলো? মিন পজিশান বলতে পারো বা ইকুইলিব্রিয়াম পজিশান বলতে পারো। মিন পজিশান বা ইকুইলিব্রিয়াম পজিশান। এবার দেখো, আমি যদি কোণাটিকে এইদিকে নিয়ে যাই তাহলে তুমি গতি দিলে কোন দিকে? এই বরাবর। কিন্তু সে দেখো মিন পজিশান বা ইকুইলিব্রিয়াম পজিশানকে সে কিন্তু বিপরীত দিক থেকে সে অতিক্রম করবে। সে কিন্তু কী হলো? বিপরীত দিক থেকে সে অতিক্রম করবে। তাহলে এই ধরনের গতিকে বলা হবে দোলন গতি। দেখো এবার দোলন গতির ক্ষেত্রে মনে রাখবে এফ সমান কী হয়? -k(x⁴n), এবং এফের ইকুয়েশান কী হয়? -k(x⁴n), যেখানে n এর মান হবে সব অড ইন্টিজার। কেন দেখো, কারণ ধরো এফ যদি হচ্ছে -kx হয়, এক্সের মান পজিটিভ হলে, এক্স যদি পজিটিভ হয় এফ হবে নেগেটিভ। মানে কি, এক্স এইদিকে পজিটিভ মান হলে তাহলে এক্সের মান নেগেটিভ, মানে কি মিন পজিশনের দিকে তার হচ্ছে বলে বস্তুটার বলের দিক হবে মিন পজিশনের দিকে, অর্থাৎ বস্তুটা মিন পজিশনে ফিরে আসবে। ঠিক একই রকমভাবে এফ যদি হচ্ছে -kx³ হয় তাহলে এর ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে হবে। kx³ হলে মানে কী হবে বলো? তাহলে এক্স যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে এফ নেগেটিভ, এক্স যদি নেগেটিভ হয় এফ পজিটিভ। তাহলে এক্ষেত্রে এটা হবে আমার বলো দোলন গতি। এটা কী হবে বলো? দোলন গতি। যদি এনটা কী হয় বলো? যদি ইভিন ইন্টিজার হয়, যেমন এফ সমান -kx², তাহলে এক্ষেত্রে কী হবে বলো? এফ সমান যদি -kx² হয় তাহলে এক্ষেত্রে এক্স যদি পজিটিভ হয় তাহলেও এফ নেগেটিভ, আবার এক্স যদি নেগেটিভ হয় তাহলেও এফ নেগেটিভ। তাহলে এক্ষেত্রে এটা আমার হচ্ছে দোলন গতি হবে না। তাহলে যদি মোশান অসিলেটারি হতে গেলে অবশ্যই পিরিয়ডিক হতেই হবে। তাহলে পিরিয়ডিক মানে অসিলেটারি মানেই পিরিয়ডিক মানে অসিলেটারি কিন্তু নয়। এবারে আর কি, যে অসিলেটারি মোশনের মধ্যে যার ক্ষেত্রে এফ সমানুপাতিক এক্স হবে সেটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তাহলে ক্লিয়ার বুঝতে পারলে? তাহলে এফ সমান বলো -kx⁴n, এখানে এক্সের যে পাওয়ারগুলো থাকবে, তাহলে তুমি দেখবে যে কোনো ফোর্স অসিলেটারি মোশন কিনা দেখতে গেলে ফার্স্ট দেখবে ফোর্সটাতে তুমি এক্সের মান পজিটিভ বসালে, একবার পজিটিভ বসালে যদি এফ নেগেটিভ বেরোয়, বা এক্সের মান নেগেটিভ বসালে যদি এফ হচ্ছে পজিটিভ হয় তাহলে সেটাই হচ্ছে বলো অসিলেটারি মোশন। সেটাই আমার কি বলো? অসিলেটারি মোশন। আর যদি বলো এফ সমানুপাতিক সেই অসিলেটারি মোশনের মধ্যে যার ক্ষেত্রে এফ সমানুপাতিক এক্স হবে তাহলে সেটাই আমার হচ্ছে SHM বা সিম্পল হারমোনিক মোশন। ওটাই আমার কী হলো? সিম্পল হারমোনিক মোশন। তাহলে কোন মোশনটা পিরিয়ডিক, অসিলেটারি আর সিম্পল হারমোনিক মোশন নিশ্চিত ক্লিয়ার বুঝতে পেরেছ? তাহলে কী কী লক্ষ্য রাখবে? ফোর্স দেখতে হবে। আমার কী দেখবো বলো? ফোর্স। তাহলে ফোর্সটাতে এক্স পজিটিভ বসিয়ে যদি তুমি দেখো ফোর্স নেগেটিভ বেরিয়েছে, বা এক্সের ভ্যালু নেগেটিভ বসিয়ে যদি ফোর্সকে দেখো
কী বেরিয়েছে বলো, পজিটিভ ভ্যালু বেরিয়েছে, তাহলে বুঝতে হবে এই ফোর্সটা আমার হচ্ছে বলো এই মোশন হয়ে যাবে অসিলেটারি। এবারে বলো অসিলেটারি মোশনের মধ্যে যার ক্ষেত্রে ফোর্স প্রপোর্শনাল টু এক্স হবে সেটা হবে SHM বা সিম্পল হারমোনিক মোশন হলো। আর কি বললাম, যদি এক্সের মান পজিটিভ বসাও বা নেগেটিভ বসাও, ফোর্স সবসময় একটাই ডিরেকশানে কাজ করবে, তাহলে সেই মোশনটা হবে বলো নন অসিলেটারি মোশন। পিরিয়ডিক হতে পারে কিন্তু নন অসিলেটারি। বোঝা গেল? তাহলে তিনটা মোশনের মধ্যে ডিফারেন্স নিশ্চিত করতে পারবে এবারে, যে কোনটা SHM হবে, কোনটা অসিলেটারি মোশন হবে, কোনটা পিরিয়ডিক মোশন হবে। আচ্ছা, আমাদের এই অধ্যায়ে তাহলে আমরা বলো তাহলে মোটামুটি মোশনগুলোর হচ্ছে সম্বন্ধে আইডিয়া পেয়ে নিলাম, কিন্তু আমার এই অধ্যায়টা আমরা মূলত পড়বো শুধুমাত্র সিম্পল হারমোনিক মোশন নিয়ে। তাহলে কী নিয়ে পড়বো? সিম্পল হারমোনিক মোশন, তার প্রপার্টি কী, সব ভেলোসিটি, অ্যাক্সেলারেশন সব বের করা, বুঝেছো? এনার্জি, তাহলে সমস্ত কোয়ান্টিটি আমাদের নির্ণয় করা। তাহলে কোয়ান্টিটিগুলো নাহলে হচ্ছে বলো পরে হচ্ছে আমি করে দেবো, বা থিওরি সূত্রের আকারে আমি বলে দিচ্ছি। তো দেখো, ফার্স্ট বলো আমাদের হচ্ছে SHM, তাহলে কি বললাম? SHM বলতে হচ্ছে যে ক্ষেত্রে ফোর্স হবে প্রপোর্শনাল টু এক্স, এবং কি এবং সবসময় ফোর্সটা কাজ করবে কোন দিকে বলো, ইকুইলিব্রিয়াম পজিশনের ডিরেকশানে। কোন দিকে কাজ করবে? যেমন ধরো এইটাকে যদি আমি বলি, ধরো স্ট্রেট লাইনে একটা SHM হচ্ছে, এটা হচ্ছে তার মিন পজিশান। তাহলে কণাটাকে যদি আমি এইদিকে গতিশীল করি, তাহলে ফোর্স যদি আমার বলো মিন পজিশানের দিকে বা ইকুইলিব্রিয়াম পজিশানের দিকে কাজ করে, তাহলে এই ফোর্সটা এটাই হবে আমার কি বলো সিম্পল হারমোনিক মোশন। এটা আমার কী হবে? সিম্পল হারমোনিক মোশন। তাহলে ফোর্স প্রপোর্শনাল টু এক্স হতে হবে, আর কি হতে হবে? ফোর্স অলওয়েজ ডাইরেক্টেড টু বলো মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, SHM এর সাথে SHM এর তাহলে টাইম পিরিয়ড তো তাহলে বলবে যে একবার পূর্ণ আবর্তন করতে, মানে যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। আর কি সাম্যাবস্থান থেকে ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা হবে আমার কি বলা? অ্যামপ্লিটিউড। ওকে, তো এবারে আমরা চলে আসি, দেখো SHM এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বের করব কী করে, ভেলোসিটি কী করে বের করব, এক্সেলারেশন কী করে বের করব। দেখো জাস্ট এখানে আমি হচ্ছে কিন্তু HS লাইভের নয়, এটা যে জয়েন্টের হচ্ছে জন্য এটা আমি ভিডিওটা করেছি। তাহলে দেখো কিভাবে আমরা অ্যামপ্লিটিউড, ভেলোসিটি এবং এক্সেলারেশন কীভাবে ইজিলি বের করতে পারবো। তার জন্য দেখো আমাদের একটা আমরা কী করবো, সমবৃত্তীয় গতির সাথে সরল দোল গতির রিলেশান নিয়ে আসতে হবে। তো সমবৃত্তীয় গতি কি? ধরো বৃত্তপথে কোনো কণা যদি একই বেগে বলছি একই দ্রুতিতে ঘুরতে থাকে, তাহলে তার গতিকে বলি আমরা সমবৃত্তীয় গতি। তো দেখো এখানে ধরো আমি বললাম সরল দোলগতি সম্পন্ন কণার সাম্যাবস্থান O থেকে A বিন্দু পর্যন্ত গেল। তাহলে এই সমবৃত্তীয় গতির সাথে সরল দোলগতির কীভাবে রিলেশন নিয়ে আসবো দেখো। তাহলে এই সমবৃত্তীয় বৃত্তয়কে তুমি দেখবে সরল দোলগতির ভেলোসিটি, এক্সেলারেশন এবং বলো কী বার করতে পারবে, ডিসপ্লেসমেন্ট বা বলো যে কোনো মুহূর্তে ইকুয়েশন অফ মোশন নির্ণয় করতে পারবে, ইজিলি বের করতে পারবে। দেখো কীরকম, যদি আমরা বলি সরল দোলগতি সম্পন্ন কণাটি O থেকে A পর্যন্ত গেল, মানে সাম্যাবস্থান থেকে একটা প্রান্ত পজিটিভ ডিরেকশানে গেছে, তাহলে সেইটার মানে কি বলো, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এসছে। বুঝেছো? মানে সরল দোলগতি সম্পন্ন কণা যদি সাম্যাবস্থান থেকে তার পজিটিভ ডিরেকশানে, মানে ধরো এইখান থেকে এই পর্যন্ত যাওয়া মানে আমার বৃত্তপথে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত গেল। এবারে A থেকে ওতে আসা মানে কি, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এলো। আবার বলো O থেকে আবার এদিকে নেগেটিভ হচ্ছে -A যাওয়া মানে কি বলো, এখান থেকে এটা গেল। -A থেকে আবার সাম্যাবস্থানে আসা মানে কি বলো, এটা। বুঝেছ? তাহলে এইটা হলো আমার বলো যে সরল দোলগতির। তাহলে আমার সরল দোলগতির সাথে বৃত্তীয় গতি দিয়ে আমরা রিলেশনটা নিয়ে আসবো, যে আমরা O থেকে A বিন্দু পর্যন্ত গেছি, মানে আমরা বুঝে নেব যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত গেছে। A থেকে O পর্যন্ত মানে এখান থেকে এই পর্যন্ত। O থেকে আবার -A মানে এখান থেকে এটা। আচ্ছা, তাহলে আমরা বলো এই বৃত্তীয় গতিতে তুমি বুঝে নিবে যে ব্যাসার্ধটাই হচ্ছে তার বলো অ্যামপ্লিটিউড। ব্যাসার্ধটাই কী হবে বলো, অ্যামপ্লিটিউড। আর এই দুটো পয়েন্ট হচ্ছে কি বলো, সাম্যাবস্থান। এবং কি এটা সাম্যাবস্থানে কি বলো, পজিটিভ ডিরেকশানে যাওয়ার জন্য, এটা সাম্যাবস্থানের নেগেটিভ ডিরেকশানের ক্ষেত্রে। এটা এক্সট্রিম পজিশানের হচ্ছে বলো নেগেটিভ ডিরেকশানে যখন আসছে, আর এটা এক্সট্রিম পজিশান থেকে বলো পজিটিভ ডিরেকশানে যাচ্ছে। তাহলে এই বৃত্তগুলো মনে রাখলেই দেখো এখানে আমাদের যেগুলো বলা আছে, দেখো এখানে আমি কোশ্চেন কতগুলো দিয়ে করেছি। দেখো যে ধরো এ ফাইন্ড ইকুয়েশন অফ মোশন, ভেলোসিটি, এক্সেলারেশন, ভেলোসিটি অ্যান্ড কী বলো, এক্সেলারেশন। তো এই যে দেখো প্রথমটা কী বলা আছে, O থেকে স্টার্ট করেছি, তারপরে A থেকে স্টার্ট করে, ধরো কোণার গতি এখান থেকে স্টার্ট হয়েছে,
এখান থেকে স্টার্ট হলে তাহলে বলো এই বিন্দু থেকে স্টার্ট হয়েছে, তাহলে যে কোনো মুহূর্তে টি সময় পরে কোণাটা এতটা গেছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা করলো এটা কতটা অ্যাঙ্গেল হলো, ওমেগা টি। আচ্ছা, বৃত্তপথে যাওয়ার সময় যদি তুমি হচ্ছে বলো ওই যে বিন্দুতে কোণাটি আছে ওই বিন্দু থেকে তুমি লম্ব টানো, ওই বিন্দু থেকে কি করব, লম্ব টানলাম, তাহলে এটা কার উপর লম্ব টেনেছো, এক্স অক্ষের উপর, তাহলে এই যে লম্বের পাদবিন্দু এর গতিটাই হবে সরল দোল গতি। তাহলে বুঝতে পেরেছো, ধরো কোণাটা তো বৃত্তপথে যাচ্ছে, তাহলে আমি ধরলাম কি এই বিন্দু থেকে স্টার্ট করেছে, মানে ও থেকে স্টার্ট করেছে, টি সময়ে এতটা এসছে, তাহলে টি সময়ে কতটা অ্যাঙ্গেল করেছে, ওমেগা টি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল বলো, 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি। তাহলে এটাকে আমরা বলবো এক্স, এটা হচ্ছে তার ব্যাসার্ধ এ, তাহলে রিলেশান কী দাঁড়ালো, এক্স বাই এ সমান হয়ে যাবে কত বলো, কস অফ 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, এ সাইন ওমেগা টি। একই রকমভাবে কোণাটা যদি এখান থেকে গতি স্টার্ট করতো, তাহলে টি সময় পরে সে এতটা গেছে ওমেগা টি, কি, তাহলে এখান থেকে তুমি যদি এ করতে লম্ব টানো, তাহলে এক্ষেত্রে দেখো দেখি তাহলে আমার কী দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমার বলো এক্স, তাহলে এক্স সমান কত আসছে, এ কস ওমেগা টি, এক্স সমান কত আসছে বলো, এ কস ওমেগা টি। ঠিক যদি এই বিন্দু থেকে স্টার্ট হয়, এই বিন্দু থেকে কোণাটা স্টার্ট হতো, তাহলে সে কোণাটা কী হতো, এই বরাবর যেত, এতটা গেছে ওমেগা টি, তাহলে এখানে আমার কী হবে, এটা মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে এক্স সমান মাইনাস এ সাইন ওমেগা টি, এক্স সমান কত আসবে, মাইনাস এ সাইন ওমেগা টি। যদি এখান থেকে গতিটা স্টার্ট হয় ঠিক একইরকমভাবে এক্স সমান মাইনাস এ কস ওমেগা টি, বোঝা গেল। এবারে ধরো কোণার গতি আমি বলছি একটা সরল দোলগতি সম্পন্ন কোণায়, এটা তাহলে তোমার হচ্ছে সাম্যাবস্থান, এটা তার বিস্তার এ, এদিকের বিস্তার মাইনাস এ, তাহলে এ বাই টু থেকে তার কোণার গতি স্টার্ট হয়েছে এদিকে ধরো। তাহলে ইকুয়েশন অফ মোশন কীভাবে লিখব, তাহলে দেখো বৃত্ত আঁকলে, তাহলে বৃত্তের ব্যাসার্ধই হয়ে গেলো আমার কি বলো, বৃত্তের ব্যাসার্ধই কী হয়ে যাবে বলো, বিস্তার। তাহলে এবারে বলো এ বাই টু থেকে স্টার্ট হয়েছে মানে কি, তাহলে এটা আমার এ, তাহলে এ বাই টু মানে কি তার হাফ, তাহলে এটা যদি এ বাই টু হয়, এটা যদি এ হয়, তাহলে এই অ্যাঙ্গেল কত হয়ে গেল, 60 ডিগ্রি। দেখো এবারে মনে রাখবে সাইন যখন লিখবে, ইকুয়েশানটা সাইনে লিখবে, তখন মনে রাখবে ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে এক্স সমান লিখে দিলে এ সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি মানে কত, π/6। তাহলে এইটাই হয়ে গেল ইকুয়েশন অফ মোশন। এবারে আমি বলছি ভেলোসিটি কত। আচ্ছা, ভেলোসিটি কী হয়, সমবৃত্তীয় গতিতে বেগ হয় সবসময় কোন দিক বরাবর, স্পর্শক বরাবর। কোন দিকে বেগের দিক হয় বলো, স্পর্শক বরাবর। আমরা কি বললাম তোমার বলো, যে সরল দোল গতি সম্পন্ন কোণার যে এক্স অক্ষ বরাবর যে লম্ব পাদবিন্দুগুলো আঁকবো, সেই লম্ব পাদবিন্দুগুলোকে এক্স দিয়ে যদি আমরা প্রকাশ করি, যে কোনো মুহূর্তে এক্স দিয়ে প্রকাশ করলাম, তাহলে এই লম্ব পাদবিন্দুর যে গতি হবে সেটাই সরল দোল গতি হবে। তো দেখো বেগ হয়তো স্পর্শক বরাবর, তাহলে এখানে এ বিস্তার ওমেগা কৌণিক বেগ, তাহলে এদিকে বেগ কত, ওমেগা এ এইদিকে, তাই তো। তাহলে ওমেগা এ এদিকে হলে তাহলে বলো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা লম্বটা নিয়েছে মানে এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে গেল, 60 ডিগ্রি। তাহলে ওমেগা এর এইদিকের উপাংশ কত, ওমেগা এ কস 60, এইদিকের উপাংশ কত বলো, ওমেগা এ সাইন 60, কত বলো, ওমেগা এ সাইন 60, তাই তো। তাহলে এই বিন্দুতে তোমার বেগ কোন দিকে হলো বলো, এই বরাবর হলো, কোন দিকে হলো বলো, বেগ এদিকে হলো, এবং কত বেগ, ওমেগা এ বলো সাইন 60 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে বলো এক্স ইকুয়াল টু এ বাই টুতে বেগ কত হবে, ওমেগা এ সাইন 60 মানে √3/2। দেখো তোমাদের যে জেনারেল ফর্মুলা তোমরা শিখে এসছো, ভি সমান ওমেগা √ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলা লাগালেও দেখো দেখি ওমেগা √ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কত, a²/4, a²/4, তাহলে কত হলো, এক্স সমান তো a/2, তাহলে দেখো এখানে আমার কত আসছে, 3a²/4 √3/2 ওমেগা এ। তাহলে যে কোনো মুহূর্তে বেগ বের করতে পারলাম কি না। এবার ত্বরণ কোন দিকে হবে, আমরা জানি কি বৃত্তপথের ত্বরণ কত হয়, এদিকে হয় ওমেগা² এ, কত হয়, ওমেগা² এ, এদিকে ত্বরণ কত হয় বলো, ওমেগা² এ। তাহলে এবারে বলো এই ত্বরণের তাহলে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ বের করে দিলে তুমি পেয়ে গেলে বেগ ওই বিন্দুতে, বুঝেছো, মানে এক্স ইকুয়াল টু a/2তে এখানে বেগটা কত হয়ে গেলো এটা। ঠিক একই রকমভাবে a/2তে ত্বরণ কত, তাহলে এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হয়ে যাচ্ছে, তাহলে এটা 60, এটা 30, তাহলে এটা 60 মানে ওমেগা² এ কস 60,
ওমেগা স্কোয়ার এ কস 60 মানে কত, কস 60 মান হাফ, তাহলে ওমেগা স্কোয়ার a/2। তাহলে বুঝতে পারলে, তাহলে বেগ কী করে বের করব, ত্বরণ কী করে বের করব। ধরো তোমাকে এইভাবে দেওয়া আছে একটা সরল দোলগতি সম্পন্ন কণা, এটা ধরো দেওয়া আছে, তাহলে 0, হ্যাঁ, এটা ধরো দেওয়া আছে 1 2 3 4, হয়েছে। তোমাকে আমি বললাম 4/3 সেকেন্ডে, 4/3 সেকেন্ডে বেগ কত, ত্বরণ কত, আর বিস্তার ধরো দিয়ে দিয়েছি আমি এখানে 2 সেমি ধরো দিয়েছি +2। তাহলে তুমি এখানে থেকে বলো, এখান থেকে বুঝতে পারছো এটা বিস্তার 2 সেমি, পর্যায়কাল 4 সেকেন্ড, মানে আমরা এঁকে দিলাম কী বলো, এটা এঁকে নিলাম, এই আঁকা হয়ে গেল। তাহলে আমার কি হয়ে গেল এবারে বলো, তাহলে কত বললাম বলো, যে বিস্তার হচ্ছে 2 সেমি, মানে এই ব্যাসার্ধটা 2 সেমি, ব্যাসার্ধ কত 2 সেমি। এবারে বলেছে পর্যায়কাল 4 সেকেন্ড, মানে কি এখান থেকে এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড হয়ে গেল। এবারে বলেছি 4/3 সেকেন্ড, 4/3 সেকেন্ড মানে কত, 1.1/3 সেকেন্ড, 1 সেকেন্ড মানে এতটা চলে এসছে, তার 1/3 সেকেন্ড, তাহলে এখান থেকে এখানে যেতে লেগেছে কত, 1 সেকেন্ড সময় লেগেছে, তাহলে 1/3 সেকেন্ডে কত যাবে, 1/3 ডিস্টেন্স, 1/3 ডিস্টেন্স হলে কত হবে, এটা টোটাল হচ্ছে অ্যাঙ্গেল কত, π/2, তাহলে টোটাল হচ্ছে 1 সেকেন্ডে সে গেছিলো π/2, তাহলে 1/3 সেকেন্ডে যাবে কত, π/6, তাহলে টোটাল অ্যাঙ্গেল এটা আমার, এটা কত হয়েছে π/6। তাহলে এইখান থেকে তার গতি স্টার্ট হয়েছে, এইখানে গতি স্টার্ট হয়েছে। এবার করতে পারবে না, আঁকতে পারবে না, নিশ্চিত অবশ্যই আঁকতে পারবে। তাহলে তোমাদের কি বলেছি, এই বৃত্তে মনে রাখবে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল হলে এই যে সাইন লিখে দিলে, আর যদি হচ্ছে হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা দিয়ে লিখতে চাও, তাহলে এখানে দেখো ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল 30 ডিগ্রি আছে বলে এ সাইন ওমেগা টি প্লাস π/6 লিখেছি। যদি হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেল করেছে 60 ডিগ্রি, তাহলে তুমি লিখবে এখানে এ কস ওমেগা টি প্লাস π/3, ওমেগা টি প্লাস π/3। ঠিক একই রকমভাবে এখানে দেখো হরাইজন্টালের সাথে কত কোণ অ্যাঙ্গেল করেছে বলো, π/6, কত অ্যাঙ্গেল করেছে π/6, মানে কি করব, x সমান এ কস ওমেগা টি প্লাস π/6, আর না হলে এটা কত হচ্ছে π/3, তাহলে লিখতে হবে কি বলো, x সমান এ সাইন ওমেগা টি, ভুল না, তাহলে এস মাইনাস এ হয়ে যাবে, কারণ এটা এদিকে হয়ে যাচ্ছে তখন, বুঝতে পেরেছ। এখান থেকে আমরা অ্যাঙ্গেল হিসাব করছি, তাহলে মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস π/6, বুঝতে পারছো। এক্স পেয়ে গেলাম, তাহলে এখানে বেগ কত হবে, এবারে বেগ কত হবে মানে কি, এটা বিস্তার 2 সেমি, তাহলে বেগ হয়ে যাচ্ছে এখানে ওমেগা কত হলে তোমার বলো, এখানে টি তো হচ্ছে টি হচ্ছে 4 সেকেন্ড, মানে ওমেগা হচ্ছে 2π/4 মানে π/2, তাহলে অ্যাকচুয়ালি বেগ হয়ে গেল এখানে কত, π/2 × 2 মানে পাই, তাহলে তার এক্স অক্ষের দিকে উপাংশ বের করলেই তোমার বেগ পেয়ে যাবে, এক্স অক্ষের দিকে উপাংশ বের করলে বেগ পেয়ে যাবে, আর ওমেগা স্কোয়ার এ করে এক্স অক্ষ বরাবর ত্বরণ বের করলে, তাহলে বেগ ত্বরণ বের করা বুঝতে পেরেছো নিশ্চিত। আচ্ছা, এরপরের প্রবলেমে চলে আসি, দেখো ম্যাক্সিমাম ভেলোসিটি অফ SHM 20 মিটার/সেকেন্ড, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন 40 মিটার/সেকেন্ড, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অ্যান্ড অ্যাম্পলিটিউড। তো এটার ক্ষেত্রে কি করবে, দেখো ম্যাক্সিমাম ভেলোসিটি মানে আমার কত হয় ওমেগা এ, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত হয় ওমেগা স্কোয়ার এ, তাহলে ওমেগা এর ভ্যালু হচ্ছে 20, লিখলে ওমেগা এ সমান 20, ওমেগা স্কোয়ার এ সমান 40, তাহলে ওমেগা স্কোয়ার এ কে ওমেগা এ দিয়ে ভাগ করে দাও, ওমেগা স্কোয়ার একে কী করবে, ওমেগা এ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে শুধু থাকলো ওমেগা, তাহলে ওমেগা সমান হয়ে গেল 2, তাহলে ওমেগা যদি 2 হয়ে যায় তাহলে টি সমান 2π/ওমেগা, তাহলে পর্যায়কাল পেয়ে গেলে। অ্যাম্পলিটিউড, এবারে অ্যাম্পলিটিউড কী হবে, ওমেগা এ সমান 2 ওমেগা এ সমান 20, আবার ওমেগা সমান 2, তাহলে এ সমান হয়ে গেল 10, এ সমান কত হয়ে গেছে বলো 10। এবারে দেখো তারপরের প্রবলেমে চলে যাই, ইফ 2 SHM অফ সেম অ্যাম্পলিটিউড ক্রস অপোজিট অ্যাট a/2 ফাইন্ড ফেজ ডিফারেন্স। মানে দেখো দুটো SHM, মানে দুটো SHM কী করা হয়েছে, যে এক্স একই বিস্তার এ বিস্তার নিয়ে যাচ্ছে, কিন্তু তারা a/2-তে একে অপরের বিপরীতে ক্রস করেছে, তাহলে তাদের মধ্যে দশা পার্থক্য কত। তাহলে কীরকম ব্যাপারটা হচ্ছে, যে দুটো SHM x = a/2-তে অপোজিটে ক্রস করছে, মানে একটা এদিকে গেলে আর একটা এদিকে যাচ্ছে। তাহলে আমরা যদি বৃত্তটা আঁকি তাহলে কীরকম হবে বৃত্তটার ক্ষেত্রে বলো দেখি, x = a/2 থেকে এই ডিরেকশানে যাওয়া মানে কি, তাহলে এটা আমার এ, এটা আমার কত বলো a/2, তাহলে a/2 থেকে এইদিকে যাওয়া মানে এটা, আর a/2 থেকে এদিকে যাওয়া মানে কোনটা, এটা। তাহলে এটা আমার কত অ্যাঙ্গেল বলো 60 ডিগ্রি, মানে হচ্ছে বলো 60 ডিগ্রি মানে কত π/3, এটাও কত অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এটাও π/3, তাহলে দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত হলো, অ্যাঙ্গেল ডিফারেন্স হলো 2π/3, তাহলে ফেজ ডিফারেন্স কত হয়ে গেল বলো 2π/3, বুঝতে পেরেছ। মানে দুটো এ বিস্তার সম্পন্ন সরল দোলগতি যদি হচ্ছে বলো সরল দোলগতি সম্পন্ন কোণা
a/2 যদি বিপরীত দিক থেকে এসে অতিক্রম করে যায় তাহলে তারা কি হবে, তাদের মধ্যে দশা পার্থক্য হবে 2π/3। বোঝা গেল ব্যাপারটা, বুঝতে পেরেছো নিশ্চিত? আচ্ছা, এরপরে চলে আসি, দেখো এরপরের যে কোশ্চেনটা আছে, হুইচ আর রিপ্রেজেন্ট SHM। এটা তো জানো, এটা SHM হবে, সাইন ফাংশন আছে, এটা অবশ্যই SHM হবে। কারণ কি এটা দেখো, আচ্ছা SHM হবে কি না, দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি প্রপোর্শনাল টু x হয় তাহলে সেটা SHM হবে, এটা অবশ্যই SHM হবে। বুঝেছো? কারণ এটাকে সাইন বা কোসে নিয়ে যাওয়া যায়, ট্রান্সফার করা যায়। কেন, এটা যদি দুই কমন নিয়ে নাও, এখানে যদি 2 কমন নাও, এটা √3/2 সাইন ওমেগা টি, এখানে হাফ সাইন ওমেগা টি দিলে এটা কী হবে, সাইন ওমেগা টি কস 30 ডিগ্রি প্লাস কস ওমেগা টি সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি বেরিয়ে গেল। 8 সাইন ওমেগা টি অবশ্যই রিপ্রেজেন্ট হবে সাইন ওমেগা টি কস ওমেগা টি, মানে কি তোমার 4 সাইন 2 ওমেগা টি হয়ে গেল। তাহলে তুমি এবারে যদি dx/dt করো, দিয়ে তারপর d2x/dt স্কোয়ার করো, তাহলে দেখবে অবশ্যই প্রপোর্শনাল টু x আসবেই। সাইন কিউব ওমেগা টি এটা হবে না, কস কিউবও হবে না। e⁻ টি এটার ফার্স্ট ডেরিভেটিভ হয়ে যাচ্ছে মাইনাস ওমেগা e⁻ টি, সেকেন্ড ডেরিভেটিভ কত হচ্ছে ওমেগা স্কোয়ার e⁻ টি, তাহলে ওমেগা স্কোয়ার এক্স হচ্ছে, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স নয়, তাহলে এটাও হবে না। x সমান a cos স্কোয়ার ওমেগা টি, এটা হবে, সাইন স্কোয়ারটাও হবে। বুঝেছ? আচ্ছা, তারপরে দেখো 5 দাগেরটা কী বলেছে, ফাইন্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, মানে ওমেগা বের করতে হবে। ওমেগা কী করে বের করবে এটার ক্ষেত্রে বলো দেখি, 9d2x/dt স্কোয়ার প্লাস 4x সমান 0। তো এইবারে কী হবে, এটা তো আমার এক্সেলারেশান, তাহলে d2x/dt স্কোয়ার সমান কত আসছে, 4/9 × x, তাহলে ওমেগা স্কোয়ার সমান 4/9, তো ওমেগা সমান √4/9 মানে 2/3 হয়ে গেল। তাহলে টাইম পিরিয়ডও বের করতে পারবে। আচ্ছা, এনার্জি দেওয়া আছে কোন অপেক্ষকে দেওয়া আছে, দেখো দেখি, এনার্জি দেওয়া আছে টাইম অপেক্ষকে, তাহলে এটা এক্স হবে। বুঝেছ? পিটি হবে না, PX হবে। ফর স্মল অসিলেশনে, কারণ কি বলো, স্থিতিশক্তি থেকে আমরা কী বার করতে পারি, স্থিতিশক্তি থেকে আমরা বের করি, বলো বল বের করি। তাহলে বল কত হবে, স্থিতিশক্তি থেকে বল বের করবো কি, F সমান du/dx বের করে নিলে, তাহলে du/dx কত হয়ে যাবে, এর অবকলন তো 0 হয়ে গেল, a cos PX মানে হয়ে গেল তোমার কত বলো, যে AP, এটা du/dx করলে কত আসছে, AP সাইন PX। এবারে F সমান কী হয়, মাইনাস du/dx, তাহলে মাইনাস AP সাইন PX। এবারে স্মল অসিলেশন মানে কি, সাইন PX = PX, তাহলে AP স্কোয়ার ইন্টু এক্স, তাহলে F সমান হয়ে যাবে মাইনাস AP স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এবারে বুঝতে পেরেছ, এম দিয়ে ভাগ করে দিলে তাহলে AP স্কোয়ার/m এটাই হয়ে যাবে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা বের করে নেবে। আচ্ছা, 6 দাগের প্রবলেমটা দেখো, এ পার্টিকেল ইজ অফ মাস 2 kg ইজ মুভিং বাই এ ফোর্স F = 8 - 2x, ইট ইজ রিলিজড ফ্রম x = 6 মিটার, ফাইন্ড অ্যাম্পলিটিউড, টাইম পিরিয়ড, ইকুয়েশন অফ মোশন। বুঝো এবং তাহলে এখানে বলো, এই যে পার্টিকেলের ফোর্স দিয়েছি, ফোর্স কত দেওয়া আছে, 8 - 2x। আচ্ছা, এই পার্টিকেলটার ইকুইলিব্রিয়াম পজিশন কোথায় বলো দেখি, আগে তো আমাদের কোন বিন্দুতে সে স্থির থাকে সেটা তো দেখতে হবে না, কোন বিন্দুতে সে স্থির থাকে। F যদি 0 করি তাহলে 2x সমান কত হয়ে যাচ্ছে বলো, 8, তাহলে x সমান হয়ে যাচ্ছে 4, তাহলে x = 4 পয়েন্ট হলো তার কী পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। x = 4 মানে এটা যদি আমার বলি 0, তাহলে x = +4, এখানে হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এবারে বলো x = 6 থেকে, x = কী বলো, 6 থেকে তাকে রিলিজ করেছ, তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, তাহলে ইকুইলিব্রিয়াম থেকে কতটা টেনেছো, 6, তাহলে অ্যাম্পলিটিউড হয়ে গেল কত, 2 সেমি, কত বলো, 6 সেমি বা 6 মিটার করলে তাহলে 2 মিটার। বোঝা গেল? তাহলে এবারে বলো, এর ইকুয়েশান অ্যাকচুয়ালি মূল বিন্দু থেকে না হয়ে কোন বিন্দু থেকে হচ্ছে, 4 থেকে, তাহলে আমরা লিখবো কি বলো, x - 4 = 2 cos ωt। তো ওমেগা কত, মাস দিয়ে ভাগ করে দিলে তাহলে কী হয় বলো, ওমেগা স্কোয়ার = 1, 2 দিয়ে ভাগ করে দিলে তাহলে ওমেগা স্কোয়ারের ভ্যালু কত বলো, 1, তাহলে ওমেগার ভ্যালু 1, টি সমান হয়ে যাবে, ওমেগা স্কোয়ার কত বলো 1, ওমেগা হয়ে গেল 1, তাহলে টি সমান 2π/ওমেগা, তাহলে টি হয়ে যাবে 2π, তাহলে এখানে হয়ে যাবে x - 4 সমান 2 cos 2πt। তাহলে এখান থেকে তুমি বের করে নিবে কি বলো, যে ইকুয়েশন অফ মোশন হয়ে গেল, টাইম পিরিয়ড তো পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো, ফাইন্ড টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু গো ডাইরেক্টলি ফ্রম ইটস ইনিশিয়াল পজিশন টু নেগেটিভ এক্সট্রিম, ইনিশিয়াল পজিশন টু নেগেটিভ এক্সট্রিম। দেখো এই যে দেওয়া আছে সাথের দাগে,
এই যে এক্স ইকুয়াল টু মাইনাস রুট থ্রি এ বাই টু থেকে তার স্টার্ট হয়েছে মোশন। তাহলে আমরা কী বলবো, বৃত্তটা যদি আমরা আঁকি, এই বৃত্তটাতে কী হবে বলো, এক্স ইকুয়াল টু মাইনাস রুট থ্রি এ বাই টু। তাহলে মাইনাস রুট থ্রি এ বাই টু থেকে এটা এরকম জায়গা থেকে, তাহলে মাইনাস, এটা হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু ইন্টু এ। এবারে কোন দিকে যাচ্ছে বলো, এইদিকে, এইদিকে যাচ্ছে। তাহলে এটা বলো, এটা হলো এ, এটা রুট থ্রি বাই টু এ, তাহলে এই অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি। তাহলে এর ইকুয়েশন মোশন কী হলো, এক্স ইকুয়াল টু কী হবে বলো, এবারে এক্স ইকুয়াল টু, তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা কত 60 ডিগ্রি, এটা কত হলো 60 ডিগ্রি। ইকুয়েশন মোশন লিখবো কী বলো, এক্স সমান মাইনাস এ সাইন, বলো মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস পাই বাই 3। কি বোঝা গেল, হয়ে গেল, ইকুয়েশন মোশন হয়ে গেল। তারপরে কী কোশ্চেন চেয়েছিল বলো এখানে, বলো গো ডাইরেক্টলি ফ্রম ইটস ইনিশিয়াল পজিশন টু নেগেটিভ এক্সট্রিম। তাহলে নেগেটিভ এক্সট্রিম মানে কি, এইখান থেকে এইখানে যেতে কত সময় লেগেছে। তাহলে বলো এই অ্যাঙ্গেল আমার হয়ে গেছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মানে কত, পাই বাই 3, কত বলো, ভুল বলছি, পাই বাই 6। তাহলে পাই বাই 6 অ্যাঙ্গেল ইকুয়াল টু, পাই বাই 6 অ্যাঙ্গেল সমান কত লিখবো, 2 পাই বাই ক্যাপিটাল টি, 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু বলো স্মল টি, তাই তো। তাহলে 2 পাই বাই বলো ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। তারপরে কী বলা আছে, অ্যান্ড টাইম বাই দ্য পার্টিকেল টু রিচ হচ্ছে মিন পজিশান, মিন পজিশানে পৌঁছাতে কত সময় লেগেছে। তাহলে মিন পজিশান মানে কোনটা বলো, তাহলে এইখানে যাবে, দিয়ে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যাবে। তাহলে মিন পজিশান হলে অ্যাঙ্গেল কত হবে, এইটা পাই বাই 6, এটা পাই বাই 2, তাহলে টোটাল অ্যাঙ্গেল কত হলো, পাই বাই 2 প্লাস পাই বাই 6, এটা 3, এটা 1, তাহলে 4 পাই বাই 6 সমান 2 পাই বাই 3। তাহলে কত হয়ে গেল, 2 পাই বাই 3 সমান 2 পাই বাই টি ইন্টু স্মল টি। মানে এটা যদি T1 বলি, যে ফার্স্ট হচ্ছে এই পজিশান থেকে মিন এক্সট্রিম পজিশানে যেতে তার সময় লেগেছে T1, আর বলেছে ওই বিন্দু থেকে তার হচ্ছে মিন পজিশানে যেতে কত সময় লাগবে, এটা T2 হলে T2 বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে টাইম বের করা, বুঝেছো, ভেলোসিটি অ্যাক্সেলারেশন। তাহলে এই সার্কেলটা আমরা যদি বুঝতে পারি, অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু করা যাবে। আচ্ছা, তারপরে দেখো 8-এর দিকে একটা প্রবলেম দেওয়া আছে, দেখো 8 বা 9 দুটোই প্রবলেমে দেখে রাখো, যে ফাইন্ড দ্য টাইম টু ক্রস ইচ আদার, ফাইন্ড দ্য টাইম টু ক্রস ইচ আদার। কীরকম আছে দেখো, একটা কোণা স্টার্ট করেছে, যে মূলবিন্দু, কিন্তু 2 নম্বর কোণাটা এই জায়গা থেকে স্টার্ট করেছে, আর 1 নম্বরটা স্টার্ট করেছে এই জায়গা থেকে। তাহলে ইনিশিয়াল তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, পাই বাই 2। এবারে বলেছে দেখো যে কোন সময়ে তারা একে অপরকে ক্রস করে যাবে। তাহলে একে অপরকে ক্রস করবে মানে কি, যখন তারা হচ্ছে একই ভার্টিক্যাল লাইনে, 1 আর 2 কী হবে, একই উলম্ব রেখায়, মানে বৃত্তের একই উলম্ব রেখায় চলে আসবে। তাহলে ধরো যে কিছু সময় পরে এ ধরো 2 নম্বর কোণাটা গিয়ে এরকম জায়গায় পৌঁছালো, 1 নম্বর কোণাটা এসে এরকম জায়গায় পৌঁছালো। কারণ কি, 1 নম্বর কোণা এই পথে তো তার হচ্ছে না, কারণ 2 নম্বর তো এইদিকে এগিয়ে যাচ্ছে, 1 নম্বর এদিকে চলে আসছে, তাহলে এই পথে হতে পারে না। তাহলে 2 ধরো 1 যখন ধরো এই জায়গায় এসছে, 2 যদি এরকম জায়গায় পৌঁছে যায় তাহলে কিন্তু হতে পারে। তো তাহলে বলো 1 আর 2 এর মধ্যে ইনিশিয়াল অ্যাঙ্গেল কত আছে বলো, 45 ডিগ্রি, 45 বলছি 90 ডিগ্রি। তাহলে ধরো 1 নম্বর কোণা যদি এটা 2 নম্বর কোণা যদি এই জায়গায় থাকে, 1 নম্বর কোণা যদি এই জায়গায় থাকে, তাহলে বলো এবারে, এবং এই অ্যাঙ্গেলটা কত হতে হবে, এটা 90 ডিগ্রি, মানে এটা 45, এটা 45। দেখো একই উলম্ব রেখায় আসছে, তাহলে এরা এখন নিজেকে কী করতে পারে বলো, ক্রস করতে পারে। বোঝা গেল। এবারে বলো এখানে ক্রস করতে পারলে তাহলে কত অ্যাঙ্গেল, দুজনকে কত যেতে হচ্ছে, এইটা 90 প্লাস 45, তাহলে টোটাল কত যেতে হলো, 90 প্লাস 45 মানে 135, মানে পাই বাই 2 প্লাস পাই বাই 4 ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। তাহলে এই সময় ক্রস হবে। এবার ক্যাপিটাল টির ভ্যালু দেওয়া থাকলে তাহলে তোমার পেয়ে যাবে কত হবে, পাইগুলো কেটে যাবে। তাহলে বুঝতে পেরেছো ক্রস কীভাবে হবে। এবারে ধরো দুটো কোণা বলা আছে, একটা সাম্যাবস্থান থেকে স্টার্ট করেছে গতি, তারপরে যে প্রবলেমটা দেওয়া আছে, একটা সাম্যাবস্থান থেকে গতি স্টার্ট হয়েছে, হ্যাঁ, ও থেকে স্টার্ট করেছে এখানে, আর একটা হচ্ছে A/2 থেকে, ধরো এটা A/2 থেকে স্টার্ট হয়েছে। তাহলে কখন তাদের মধ্যে ম্যাক্সিমাম বলো
সেপারেশান হয়ে যাবে। তো ম্যাক্সিমাম সেপারেশান হতে গেলে মনে রাখবে একই অনুভূমিক রেখায় থাকতে হবে। কখন হতে হবে বলো? একই অনুভূমিক রেখায়। তাহলে এই পথে হবে না, ধরো যখন এটা গিয়ে ধরো এই জায়গায় পৌঁছেছে আর এ গিয়ে যখন এই জায়গায় পৌঁছেছে তখন তাদের মধ্যে বলো ম্যাক্সিমাম সেপারেশান হয়েছে। তাহলে ম্যাক্সিমাম সেপারেশান কত হবে, কখন হবে বলেছি? যখন তারা একই অনুভূমিক রেখায় থাকবে। তো একই অনুভূমিক রেখায় থাকলে তাহলে ইনিশিয়াল তাদের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত বলো? এটা হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে দেখো এইখানে তাহলে ম্যাক্সিমাম যদি সেপারেশন হতে হয় তাহলে একে একে হচ্ছে এই জায়গায় পৌঁছাতে হবে আর এই বিন্দুকে পৌঁছাতে হবে এই জায়গায়। তাহলে এই অ্যাকচুয়ালি এটা কত? এটাও 60 হতে হবে, এটাও হতে হবে 60। তাহলে কত হলো? 120 ডিগ্রি। কত হয়ে গেল বলো? 120 ডিগ্রি। তাহলে এটা হলো a/2, এটা হলো a/2। তাহলে টোটাল হচ্ছে এ হলো। তাহলে কত হবে ম্যাক্সিমাম সেপারেশন? এর থেকে বেশি হবে না। তাহলে এ সমান হয়ে যাবে 10 সেমি। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এবারে স্প্রিং মাস সিস্টেমের কতগুলো হচ্ছে বলো। স্প্রিং মাসের দেখো এগুলোর হচ্ছে দোলনকাল কত হবে, এগুলোর দোলনকাল কত হবে। তো ধরো এটার ক্ষেত্রে কী হবে, যদি আমি এম মাসটিকে দেখো এই স্প্রিং মাস সিস্টেমের এগুলোর ক্ষেত্রে ইজিলি কীভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। দেখো এটাকে যদি আমি এক্স ডিস্টেন্স সরাই তাহলে এটা কী হবে, এক্স ডিস্টেন্স নামানো মানে কি স্প্রিংয়ের হচ্ছে দৈর্ঘ্য বেড়ে যাবে। স্প্রিং ফোর্স কখন কাজ করে? নিউটনস লতেই বলেছি যে স্প্রিংয়ের দৈর্ঘ্য বাড়লে বা কমলে, যদি সংকোচন বা প্রসারণ হয় তখনই স্প্রিং ফোর্স কাজ করবে। তাহলে এক্স টানা মানে কি? কে এক্স। স্প্রিংয়ের উপর কত বল কাজ করে গেলো? কে এক্স। তাহলে অন্য আর কোনো বল নাই। তাহলে এখানে আমার শুধুমাত্র কি বলো, এফ সমান মাইনাস কে এক্স আছে, মানে এ কত হবে? তাহলে ওমেগা হয়ে যাবে √কে/m আর টি সমান হয়ে যাবে 2π√m/k, বা ওমেগা সমান হয়ে যাবে, ওমেগা থাকলে কে দিয়ে থাকবে। আচ্ছা এটার ক্ষেত্রে ভাবো, এটা আছে, এ আছে আর স্প্রিং আছে। তুমি ভাবো দেখি এখানে তাহলে বলো যে এই ভরটাকে যদি আমরা এক্স সরাই তাহলে স্প্রিংটা অ্যাকচুয়ালি সরণ কত হবে। কারণ কি দেখো এই ভারটাতে টান আছে টি, এটাতে টান আছে টি, তাহলে স্প্রিংয়ের কাজ করছে কত? 2t, মানে ইনিশিয়াল পজিশন, মানে ফার্স্ট যেটাতে আছে এটা t0 যদি বলি তাহলে 2t0 সমান হচ্ছে কে এক্স x0, ধরো যেটা সরে আছে মানে সাম্যাবস্থানে যেটা আছে। এইবারে যদি বলো এটাকে আমরা ভরটাকে এক্স সরাবো, কাকে সরালাম? ভরকে যদি এক্স সরাই তাহলে এই বিন্দু সরবে কত? x/2। কত সরবে বলো? x/2, তাই না? কারণ কি এরও t0 আছে, এরও t0 আছে, তাহলে এটাকে আমি x0 সরিয়েছি কিন্তু এর ক্ষেত্রে বল কত আছে? 2t0 কাজ করছে। তাহলে এটাকে এক্স সরানোয় তাহলে স্প্রিং সরবে x/2। তাহলে এই স্প্রিং সরলো x/2, তাহলে বল হলো কে x/2। তাহলে দুবার তোমাকে x/2 গুণ করতে হলো, বলের জন্য একবার, তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেলো kx/4। তাহলে এবারে বলো একে m দিয়ে ভাগ করে দিলে তাহলে আমার হয়ে গেল ω² সমান হয়ে গেল k/4m। বাকি জিনিস সব বের করতে পারবে। এইটার ক্ষেত্রে ভাবো তাহলে এটা mg আছে, এটা t, এখানে t, মানে অ্যাকচুয়ালি এখানে তাহলে কী হচ্ছে, যদি আমি এই ভরটাকে সরাও তাহলে এখানে স্প্রিং কিন্তু সরছে 2x। দেখো স্প্রিং সরে যাচ্ছে কত বলো? 2x। এই ভরটাকে যদি x সরাও স্প্রিংয়ের সরণ হয়ে যাচ্ছে কত বলো? 2x। কারণ কি এর উপরে 2t বল টান কাজ করছে। কত টান কাজ করছে? 2t। তাহলে এবারে বলো তাহলে এর ক্ষেত্রে তাহলে আমার কী হবে, স্প্রিং ফোর্স কত হয়ে যাবে? তাহলে কে 2x আর সরণের জন্য 2x, তাহলে -4kx। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা এরকম টাইপের কোশ্চেন দেখো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কত আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এবারে বলো এই মাসটাকে যদি আমি এদিকে পুশ করি এক্স ডিস্টেন্স তাহলে এটা কত হলো? এদিকে বল হয়ে গেলো কে এক্স। এবারে বলো তাহলে এই দিকের বল কাজ করলো কে এক্স, এই অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। তাহলে এইদিকে কত কাজ করবে বলটা? কে এক্স cos 45 ডিগ্রি। ঠিক ডিসপ্লেসমেন্টও কত হবে? এদিকে এক্স সরিয়েছে মানে কি এদিকে হবে এক্স cos 45 ডিগ্রি। তাহলে আলটিমেট স্প্রিংয়ের ক্ষেত্রে কী হলো? আরও একটা cos 45 ডিগ্রি, মানে cos² 45 ডিগ্রি। তাহলে কে এক্স cos² 45 ডিগ্রি মানে কত? কে x/2। একই রকমভাবে এটার ক্ষেত্রেও কে x/2। তাহলে টোটাল ফোর্স কত হয়ে গেল? কে x/2 প্লাস কে x/2 প্লাস কে এক্স, মানে 2kx হয়ে গেল। এটা যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল হতো, এটা যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। তাহলে এদিকের উপাংশ হয়ে গেল কে এক্স cos 60। আবার বলো সরণের জন্য একটা এক্স cos 60, কারণ এক্সটা এদিকে, তাহলে এইদিকে স্প্রিংয়ের দৈর্ঘ্য বাড়বে এক্স cos 60, তাহলে দুবার হয়ে যাবে cos² 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? মানে kx/4 প্লাস kx/4 প্লাস kx, মানে হয়ে গেল 3kx/2। এটা দেখবে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য করবে। আচ্ছা এটার ক্ষেত্রে কী করবে? স্প্রিং আছে আর মাস আছে,
এই দুটোর ক্ষেত্রে দেখো, যদি দুটো মাস একটা স্প্রিংয়ের সাথে থাকে, রিডিউস মাস বের করবে। রিডিউস মাস বের করার ফর্মুলা কি? এম রিডিউস সমান 1/m1 + 1/m2। তাহলে 1/m, এখানে মাস আছে এম, এখানেও মাস আছে এম, তাহলে কত হবে 2/m। তাহলে আমার বলা হয় স্প্রিংয়ের ক্ষেত্রে ওমেগা সমান কত হয়? √k/m। তাহলে এমের জায়গায় এখানে বসবে কত? m/2 বসবে। বোঝা গেল? আচ্ছা, এটা তো জানো স্প্রিংয়ের শ্রেণী সমবায়। তাহলে স্প্রিংয়ের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হয়? তুল্য ওমেগা সমান আমাদের কি জানি? k/m হয়। কি হয়? m হয়। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কে কত হয়? k1 k2 বাই দুটো স্প্রিংয়ের হলে k1 + k2, বা 1/k সমান কী হবে? 1/k1 + 1/k2। এটা কি প্যারালাল কম্বিনেশান? k1 + k2 হয়ে যাবে কের জায়গায়। এখানেও প্যারালাল কম্বিনেশান। এখানে দেখো দুটো প্যারালাল, তার সাথে সিরিজ, তাহলে k1 + k2-র সাথে k3 সিরিজ, মানে তুল্য কে কত হবে? 1/k সমান হয়ে যাবে 1/k1 + k2 + 1/k3। ওকে। আচ্ছা, এটার ক্ষেত্রে কী হবে? দেখো দেখি, এটা হচ্ছে ধরো একটা টলির উপরে একটা স্প্রিংকে এভাবে ঝুলানো আছে। তাহলে এটার ক্ষেত্রে কী হবে? এটার ক্ষেত্রে আমরা কী করব? এটার ক্ষেত্রে আমরা করব, দেখো সেই এই যে 2 মাস সিস্টেমটা করে নেব। কারণ কি, দেখো স্প্রিংয়ের একটা পয়েন্টে বলে নিতে পারি স্মল এম মাস যোগ আছে, আর একটা থেকে ক্যাপিটাল এম মাস আছে। তাহলে আমার এখানে রিডিউস মাস কত হয়ে যাবে? এম রিডিউস হয়ে যাবে বলো mm/m + m। তাহলে এর ওমেগা হয়ে গেল কত? √k/mm/m + m হয়েছে। আচ্ছা, এটা দেখো, আচ্ছা এটার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে এই প্রবলেমটার ক্ষেত্রে কী করবে? দেখো এখানে আমার কী আছে? দুটো স্প্রিং আছে, প্যারালাল কম্বিনেশান। তাহলে এ হয়ে গেল 2k, আবার রিডিউস মাস হয়ে যাবে কত? m/2। দুটো এম আছে, মানে কত হয়ে গেল? m/2। তাহলে ওমেগা সমান হয়ে যাবে √, এটা। ইফ পলিউশন ইজ ইনইলাস্টিক অ্যান্ড স্টিক্স টু ফাইন্ড অ্যাম্পলিটিউড অফ দ্য মেশান। বুঝেছ? আচ্ছা দেখো, এখানে এম ভরের বস্তু ভি বেগে গিয়ে এর সাথে সংঘর্ষ করলো, ইনইলাস্টিক, এবং এর সাথে আটকে গেল, তাই তো? তাহলে বলো এই পজিশনে সে স্থির আছে। তাহলে ভরবেগের সংরক্ষণ, যখনই মনে করবে স্প্রিং ফোর্স কাজ করেছে, তখন আর মোমেন্টাম কনজারভেশন লাগছে না। কারণ কি, বাইরে থেকে বল কাজ করছে। কিন্তু যখন এগিয়ে ধাক্কা মারছে, তখন তো আর স্প্রিং ফোর্স কাজ করছে না। তাহলে তখন কি হচ্ছে বলো? আগের ভরবেগ ছিল আমার কত? mv, পরের ভরবেগ কত হলো? m + m × v ড্যাশ। তাহলে v ড্যাশ হয়ে গেল কত বলো? v/2। তাহলে এবারে বলো, দুটো স্টিক হয়ে গেছে, তাহলে এখন এনার্জি কত হয়ে গেল? হাফ 2m × v/2 এর হোল স্কোয়ার। এটা তো এনার্জি। তাহলে এই এনার্জিটা কী হবে বলো? এই যে এনার্জিটা, এটা একটা, এটাতে আমার কী যে ইকুইলিব্রিয়াম পজিশনে ম্যাক্সিমাম এনার্জি। ইকুইলিব্রিয়াম পজিশনে ম্যাক্সিমাম এনার্জি মানেই তো সেটা টোটাল এনার্জি। টোটাল এনার্জি কত হয় বলো? হাফ k² মানে যেটা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড দিয়ে, মানে যেটাকে তোমরা পড়ো হাফ m⍵²a², কে মানেই তো m⍵²। তাহলে এখান থেকে আমার বলো কে এর ভ্যালু বেরিয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলা হয়েছে, যে m1 ভর যদি রিলিজ করে দেওয়া হয়, তাহলে অ্যাম্পলিটিউড কত হবে, টাইম পিরিয়ড কত হবে। আচ্ছা, m1 ভরকে রিলিজ করে দেওয়া মানে কী হবে? m2 তখন সরল দৈর্ঘ্যতে চলবে, তাহলে তখন কী হবে? ওমেগা হয়ে যাবে √, বলো k/m2। তাহলে এবারে টাইম পিরিয়ড এখান থেকে বের করবে। আচ্ছা, m1 ভরকে যদি আমরা রিলিজ করি, আচ্ছা যখন দেখো স্প্রিং থেকে আমি m ভর ঝুলিয়ে দিব, তো নিচের দিকে কত বল কাজ করবে? mg বল কাজ করবে। mg বল কাজ করা মানে কী হবে? এটা হলো kx0। তাহলে x0 সমান কত হয়ে গেল বলো? mg/k। x0 কত হয়ে গেল? mg/k। তাহলে অ্যাকচুয়ালি যখন দুটো বস্তু এর সাথে ঝুলে আছে, তখন স্প্রিংটা তার স্বাভাবিক দৈর্ঘ্য থেকে এত নিচে আছে, m1 + m2 × g/k। এই দৈর্ঘ্য, এত দৈর্ঘ্য কী হয়েছে? স্প্রিংটা এক্সটেন্ড হয়ে আছে। যখন তুমি m1 ভরকে রিলিজ করে দিবে, তখন তাহলে কী হবে? m2g/k দৈর্ঘ্য নিচে থাকবে। তাহলে কত বিস্তার নিয়ে তুলতে থাকলো? m1g/k দিয়ে। ফাইন্ড অ্যাম্পলিটিউড অ্যান্ড এনার্জি অফ দ্য অসিলেশন। দেখো এখানেও ঠিক আছে, m2 ভর ভি বেগে ধরো একে আঘাত করলো, সংঘর্ষ করে আটকে গেল। তাহলে কী হবে? যখন ভরবেগের সংরক্ষণ আমরা কী করব? ভরবেগের সংরক্ষণ হয়ে যাবে m1 + m2 × v ড্যাশ সমান m2v, তাই তো? আচ্ছা, অ্যাকচুয়ালি যেখানে সে ধাক্কা মারছে, যখন m2 ভরটা চলে আসবে, তখন তার ইকুইলিব্রিয়াম পজিশন তো নিচে থাকবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? x বলবো। সেই পজিশনটাতে আমরা কি বলবো? x। না, বুঝতে পারলে না? যখন ধরো m1 ভর আছে মানে কি, তার এটা যদি ন্যাচারাল লেন্থ থাকে স্প্রিংয়ের, সে m1 ভর আছে মানে কি m1g/k দৈর্ঘ্য স্প্রিংটা নিচে আছে। তাহলে এটা তার ইকুইলিব্রিয়াম পজিশান। যখন m2 ভরের সাথে জুড়ে যাবে, এটা আরও নেমে যাবে কতটা? m2g/k। তাহলে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম পজিশানটা কত বলো? যে ন্যাচারাল লেন্থ থেকে m1 + m2g/k দূরত্বে। তাহলে এইখানে যে বেগটা হচ্ছে, তাহলে এটা তার কি x।
এটা তো এক্স, সাম্যাবস্থান থেকে যে দূরত্ব, তাহলে এটা তার হচ্ছে এক্স দূরত্বে বেগ। এই ভি ড্যাশটা অ্যাকচুয়ালি কি এক্স দূরত্বে বেগ। তাহলে এবারে বলো আমরা সেই ফর্মুলা থেকে আমরা কি জানি যে ভি ড্যাশ ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস কী হয় বলো এক্স স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু কত অ্যাকচুয়ালি, এক্স ইকুয়াল টু হচ্ছে এম টু জি বাই কে। ওমেগা কত, কারণ দুজন মিলে দুলছে, তাহলে ওমেগা হয়ে যাবে রুট ওভার অফ বলো কত হবে কে বাই এম ওয়ান প্লাস এম টু। কি বুঝতে পেরেছ? আর কি আমার বলো আর দরকার আমার হচ্ছে ওমেগা পেয়ে গেছি, এক্স পেয়ে গেছি, অ্যাম্পলিচিউডটা আমাকে বের করতে হবে। তাহলে অ্যাম্পলিচিউড পেয়ে গেলে এনার্জি পেয়ে গেলাম হাফ কে এক্স স্কোয়ার ম্যাক্সিমাম এনার্জি, বা এনার্জি অফ দ্য অসিলেশন মানে কি হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অ্যাম্পলিচিউড অফ দ্য মোশন কত হবে বেরিয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে দেখো এখানে আমার একটা কোশ্চেন দিয়েছি আমি, দেখো ফাইন্ড দ্য অ্যাম্পলিচিউড অ্যান্ড এনার্জি হ্যাঁ অফ দ্য অসিলেশন। একটা এম ভরের বস্তুকে একটা পেনের উপর ফেলা হয়েছে, যেখানে আমার বলো সেই একই জিনিস যে বস্তুটা কি হয়েছে বলো, যে প্যানেরও কোনো ভর নেই, স্প্রিংয়েরও ভর নেই ধরে নাও। তাহলে অ্যাম্পলিচিউড অফ দ্য অসিলেশন আচ্ছা এটা কত হবে বলো, অ্যাম্পলিচিউড কত হবে? তাহলে এটাও যে এম ভরের বস্তু যখন এইচ উচ্চতা থেকে পড়বে, তাহলে এইখানে তার বেগ কত হবে রুট ওভার অফ টু জি এইচ। এবং এই বেগটা তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে বেগ না যে কোনো জায়গায় বেগ? তাহলে যে কোনো জায়গায় বেগ। কেন? এম ভরের বস্তু যদি পেনের উপর থাকে, অ্যাকচুয়ালি তার স্বাভাবিক দৈর্ঘ্য থেকে সে ইকুইলিব্রিয়াম পজিশনটা কত দূরত্বে হবে এম জি বাই কে। তাহলে এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন, আর এইখানে তার বেগ হচ্ছে রুট ওভার টু জি এইচ যখন বলটা এসে পড়লো। তাহলে আমরা কি বলবো, ভি সমান ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগা হয়ে গেল রুট ওভার অফ কে বাই এম ওমেগা। তাহলে ওমেগা পেয়ে গেলে ভি হয়ে গেল রুট ওভার টু জি এইচ, এক্স হলো কত এম জি বাই কে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তার ডিস্টেন্স। তাহলে এ কত বের করে নেবে, তো এনার্জিও বের করতে পারবে এখান থেকে, ম্যাক্সিমাম এনার্জি। আচ্ছা, এখানে দেখো বলা আছে ফাইন্ড দ্য অ্যাম্পলিচিউড অফ দ্য অসিলেশন সাচ দ্যাট আপার ব্লক ডাজ নট কন্ট্যাক্ট। মানে উপরের যে ভরটা আছে সেই ভরটা এই দুটো ভর একসাথে কন্ট্যাক্ট করতে পারবে না, ম্যাক্সিমাম কত অ্যাম্পলিচিউডে মোশন করলেও আপার ব্লকটা কন্ট্যাক্টে থাকতে পারবে না। দেখবে এটা কত হবে, তাহলে এর ন্যাচারাল লেন্থ যেটা ধরো স্প্রিংয়ের যা দৈর্ঘ্য তার থেকে কত দূরত্বে এটা আছে বলো, সাম্যাবস্থায় কত আছে টু এম জি বাই কে দূরত্বে। এবারে দেখো এটাকে যদি আমি সাম্যাবস্থান থেকে টু এম জি বাই কে দূরত্ব চেপে ছেড়ে দিই, তাহলে এদিকে টু এম জি বাই কে দূরত্ব চেপে ছেড়ে দিলে তাহলে কী হবে, সাম্যাবস্থান থেকে টু এম জি বাই কে পর্যন্ত গেলো, মানে ন্যাচারাল লেন্থ গেলো। ন্যাচারাল লেন্থ যখন পেরিয়ে যাবে তখন স্প্রিং ফোর্স আর থাকবে কি? কারণ স্প্রিংয়ের স্বাভাবিক দৈর্ঘ্যের পরে তো আর স্প্রিংয়ের ফোর্স থাকছে না। তাহলে স্প্রিং ফোর্স যদি না থাকে তাহলে এর উপর লম্ব বল থাকছে না, তাহলে কন্ট্যাক্টটা লুজ হয়ে যাবে, তাহলে মানে কন্ট্যাক্টে আর থাকছে না। তাহলে আমার বলো এটার হচ্ছে বিস্তার কত হতে হবে টু এম জি বাই রুট ওভার শুধু বলো টু এম জি বাই কে হবে। তাহলে এরকম কোশ্চেনগুলো বাকি কোশ্চেনগুলো নিজের চেষ্টা করবে।